নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন ওনার পার্টিকুলার ডিপার্টমেন্টগুলোতেও কি পরিমাণ সংস্কার হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম নাহিদ ইসলামী সেই মানুষটা না যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে জামাতি ইসলামী যে দলটা আছে তারা কোনোদিন সংস্কার চায় নাই। সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। গতকালকে ফুয়েল লোডিং হলো। যদি বলি জাতীয় গ্রিডে অগস্টের মধ্যে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে এবং পুরোপুরি চালু হলে যেন আগামী বছর জানুয়ারিতে 1200 মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ প্রবেশ করলো। যদি বলি এর অবদান কাকে দেবেন? অবশ্যই বাংলাদেশের মানুষকে অবদান দিতে হবে। আপনাকে অবদানের এই ভাগিদার, আপনি একজন রিক্সা চালক অবদানের ভাগিদার, একজন কৃষক, তাঁতি, জেলে, ব্যবসায়ী, প্রত্যেকেই, শিক্ষক। কারণ কি, এই দেশের টাকাতে যদি কোনো কিছু করা হয় এই দেশের মানুষ হলো সেটার অংশীদার। এখন ব্যাপারটা হলো এই যে এই পরিকল্পনা তো নতুন না, অনেক পুরাতন। আপনি যদি খেয়াল করে দেখেন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে পরিকল্পনা, এটা আসলে স্বাধীন বাংলাদেশেরও আগের পরিকল্পনা, 61 সালের দিকে। নিশ্চয়ই এই ব্যাপারটা অনেক মানুষ হয়তো মনে করে যে এই রিসেন্ট সময়ের, কিন্তু এটার কিন্তু অনেক পরিকল্পনা গেছে। 1977-78 এক্স্যাক্টলি 77-78 সালে ছিল। তারপরেও দেখবেন এরশাদের আমলে কিছুটা কাজ হয়েছে, তারপরে ব্যাপারটা এগিয়ে গেছে। খালেদা জিয়ার আমলে কিছু কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এবং তারপরে আমাদের দীর্ঘদিন যেহেতু ক্ষমতায় ছিলেন, বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক, তারাও তো এই জায়গাতে ইনপুটটা দিয়েছে। ইনপুটটা না দিলে থেমে যেতে পারতো। এবং আমি তো ওইটাই বলছি যে বৈধভাবে হোক অবৈধভাবে হোক তাদেরও ইনপুট আছে, এবং এই ইনপুটটা কাদের? জনগণের টাকার। এবং এই কারণে জনগণই এটার ক্রেডিটটা ডিজার্ভ করে। আমার কাছে যেটা মনে হয় যে যদি ব্যাপারটা অনেক অপচয় না হতো, কারণ এটা নিশ্চয়ই অনেক অভিযোগ আছে, পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন জায়গায়, যে ধরনের প্রজেক্টে যত কম টাকায় করা যেত সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকার প্রজেক্টটা নেওয়া হয়েছে, এবং এই জায়গা থেকে অনেক লুটপাট করা হয়েছে বলে ক্রেডিবল অনেক তথ্য আছে, মিডিয়ার বুকেই আছে, আপনাদের মিডিয়াতেও আছে বিভিন্ন জায়গায়। সো এই লুটপাটগুলো না হলে যেটা হতো যে আপনি ধরেন একজন ম্যানেজারকে পাঠালেন, একটা সরকারের কাজ কি ম্যানেজার হিসেবে অ্যাক্ট করা। তো ম্যানেজারকে আপনি দায়িত্ব দিলেন, সেই কাজটা যদি 10 টাকায় করা যেত, ম্যানেজার যদি ওইটা 100 টাকায় 500 টাকায় করার পরে বলে আমি তো কাজ করেছি, এই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। রেদার উনাকে যে কারণে অ্যাসাইন করা হয়েছিল সেই কাজটা করাটাই ছিল নর্মালসি। বরং আপনি যে লুটপাট করতে পারেন না, এবং লুটপাট করার পর আবার জনগণের উপর খবরদারি করাটা উচিত না। সো ক্রেডিট গোজ টু দ্য পিপল অফ বাংলাদেশ। অ্যাট দ্য সেম টাইম যারা বিভিন্ন লেভেলে অতীত থেকে এই স্বপ্নটা দেখেছেন তাদেরও ক্রেডিট ডিজার্ভ করে, এবং সেটা যদি মিসইউজ না হতো, এইখান থেকে টাকা পয়সা লুটপাট না করা হতো, তাহলে ব্যাপারটা আরো ভালো হতো বলে আমি মনে করি। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যদি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন একটা অভিযোগ করেছেন বা মন্তব্য করেছেন, বাংলাদেশের ইতিহাসে 2 মাসে এতটা অজনপ্রিয় হয়ে ওঠেনি এমন কোন সরকার, সেটা হচ্ছে বিএনপি। কি বলবেন? তারা তো অনেক কথাই বলে, এবং তাদের কথা যদি সবসময় মনে করতে হয় যে তারা ফ্যাকচুয়াল কথাবার্তা বলছে, তাহলে তো বুঝতে হবে যে ওই অতীতের আওয়ামী লীগের লোকজন যেভাবে বিএনপিকে ঘৃণা করতো, তারাও বোধ হয় যে ওই লেভেলে নামিয়ে যাওয়ার চেষ্টাটা করে। কিন্তু তারা যেটা বুঝে না, এই কাজটা করলে আদতে কি তাদেরই লাভ আছে, বরং তারা ওই যে আওয়ামী লীগের যেসব ন্যারেটিভ আছে সেগুলোকেই তারা ফুয়েলিং করার চেষ্টাটা করছে। যখন এইভাবে কনক্রিটভাবে কথাবার্তা বলা হবে, তখন নাহিদ ইসলামকে নিয়েও বহু মানুষ বহু প্রশ্ন তুলতেই পারেন। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন ওনার পার্টিকুলার ডিপার্টমেন্টগুলোতেও কি পরিমাণ সংস্কার হয়েছিল। উনি আর পার্টিকুলার জায়গায় তথ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিলেন, সেই জায়গাগুলোতে অনেক অভিযোগের ফিরিস্তি আছে। অ্যাট দ্য সেম টাইম নাহিদ ইসলামী সেই মানুষটা না যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে জামাতি ইসলামী যে দলটা আছে তারা কোনোদিন সংস্কার চায় নাই, না 24 আগস্টের আগে, না তারপরে। তাদের আসলে যে ইন্টেনশন সেই ইন্টেনশনটা এরকম ছিল না, এবং তাদেরকে ইংলিশে যে স্ট্যাটাসটা দেওয়া ছিল নিশ্চয়ই দেখতে পারবেন, প্রত্যেকটা জায়গায় আছে। মানে জামাত ইসলাম প্রতারণা টাইপ করছে, এই ব্যাপারটা নাহিদ ইসলামী বলেছিল না, সেই নাহিদ ইসলামী আবার জামাতের সাথে এক গলায় গলায় ধরে কত সুন্দর করে পদক্ষেপ নিচ্ছে, রাইট? সো এই কাজগুলো দেখার পরে যে মানুষটা এই প্রশ্নটা করেছে সেই মানুষটার ক্রেডিবিলিটি নিয়েও আমি কি এখন এই প্রশ্নটা করবো যে নাহিদ ইসলাম বিশাল বড় গাদ্দার? না, আমি এটা করবো না। তার কারণ আমি যেটা চাই যে তরুণদের অনেক কিছু শেখার আছে, আমাদের বয়সী যারা মানুষ আছেন আমরা রাজনীতিটা শিখতে চাই, করতে চাই। রাজনীতিতে শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধিতা না করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে আমরা একটা ভালো বাংলাদেশ পাই সেই চেষ্টাটাই করতে চাই। এই জন্য আমি কিন্তু খুবই কনক্লুসিভ কোনো রিমার্ক করতে পারতাম নাহিদ ইসলামকে নিয়ে, দেখেন, কিন্তু সেটা করলাম না। তার কারণ কি? একটা গুড জেস্টারের জন্য, কারণ এই গণ অভ্যুত্থানে তার স্যাক্রিফাইসটা আছে, ইটস ফ্যাক্ট। সো তাকে অসম্মানিত আমি করতে চাই না। এই কারণে নাহিদ ইসলামের জায়গা থেকে উচিত এমন কোনো কনক্লুসিভ রিমার্ক না করা যে ব্যাপারটা আসলে ফুয়েল আপ করে এমন ভাবে যেটা ফ্যাসিস্ট রেজিমেরই ন্যারেটিভটাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শেষ প্রশ্ন একটা করি, একটা ব্যক্তিগত প্রশ্ন, যদিও হাসির প্রশ্ন। যখন গুগলে সার্চ করি সাইদ আব্দুল্লাহ,
তখন একটা বিষয় চলে আসে, হার্পিক কাণ্ড। ঘটনাটা কি আসলে? এইটার ব্যাখ্যা আমি আসলে অনেকবার করে দিয়েছি অনেক জায়গাতে। এই টাইপ ঘটনা যখন ঘটে আসলে ব্যাপারটা কি যে ইনি ওই ঘটনার সাথে জড়িত ছিলেন, উনি আসলে মানুষকে যেভাবে হেনস্থাটা করতেন, তার আগের আমলের কথা যদি চিন্তা করি স্বৈরাচারী তিনি রেজিমে, কে? ব্যারিস্টার নিঝুম মজুমদার। পুরাপুরি ব্যারিস্টার বলাটা বোধহয় উচিত হবে না, যেভাবেই হোক না কেন, কারণ ওই টাইটেলের ব্যাপারেও কিছুটা আর্গুমেন্ট আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনি সার্চ যেহেতু করেছেন সার্চ করলেই পেয়ে যাবেন। সো উনি যে কাজটা করেন মানুষকে প্রচন্ড পরিমাণে, এই যে দেখেন আপনি অনেক প্রশ্ন করেছেন, এমন অনেক প্রশ্ন হতে পারে যে সরকারের জন্য অপ্রিয় কিছু প্রশ্ন, কিন্তু আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি, উচ্চবাচ্য করেছি, নাকি আমরা একটা গুড টার্মস সমাধানের আমরা কথা সেটাকে শুনছি। অ্যাড্রেস করেছি, সেটাই তো হওয়া উচিত। কিন্তু দেখবেন তার আগে উনি কারোর সাথে আলোচনায় বসলে এত যাচ্ছে তাইভাবে গালাগালি, উগ্রতা, যা খুশি তাই করে বেড়াতো। আমাদের নামে হামলা মামলারও অনেক ট্রাই করেছে, আমার নামে আমাকে মামলা দিয়ে দিতে হবে, এমন করতে হবে, এই ধরনের কাজ বহু মানুষের সাথে করেছে। রাশেদ খানের কথা বলতে পারি, আরো বিভিন্ন শোতে এই ধরনের চিল্লাপাল্লা করে। সো এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে উনি দেধারসে মিথ্যা কথা বলছিলেন একের পর এক, যে আইসিসতে মামলা করেছেন অমুক, সেটা কই, কারণ আইসিসদের ডিরেক্ট ওইভাবে মামলা করা যায় না, এটা হলো ফ্যাক্ট। তারপর যখন বসেছেন উনি কথা বলছেন, আমি একটা শব্দও করি নাই, উনি কথা বলছেন যাচ্ছে তাই মিথ্যা কথা বলছেন। কিন্তু কথা বলার ভেতরেই আমি যখন কথা বলে স্টার্ট করেছি একের পর এক বাধা দিয়ে এই যে ডিস্টার্ব করছে, আমি বারবার হোস্ট যিনি ছিলেন উনি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন নাই, আমি উনাকে বারবার করে বলছি যে থামান, আমি তো ওনার বেলায় কথা বলিনি, আমাকে কথাটা বলতে দেন, তাও চিল্লাপাল্লা করেই যাচ্ছে। তারপরে ওই অমোঘ অস্ত্রটা যেটা, কারণ উনি ওইটা সেবন করেছিলেন, সেবন করেই বোধহয় মানসিকভাবে কিছুটা বিকৃত হয়ে গিয়েছিলেন। তার কারণও ছিল উনি আরেকজনকে একটা প্রতারণার সম্পর্কে জড়িয়ে তার সাথে চিট করার ব্যবস্থা করছেন এবং তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন যে আমি তো ওই ব্যক্তি, কথিত ব্যক্তি যে হারপিক খেয়ে আমি তো মারা যাচ্ছি, তুমি এসে সারা দাও, অমুক করো তমক করো। এবং এইটাই মানুষ যখন, এই বিকৃত মনের মানুষ যখন এইভাবে ডিস্টার্ব করতে থাকে, তাকে জাস্ট ওই ব্যাপারটাই, উনি যে ওইটা খেয়ে উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন, যখন উন্মাদের মতো বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং হোস্টও থামাচ্ছে না, থামালে তো আমি কোনো ব্যাপারই করতাম না, কারণ আরেকজনকে তো ভাই কথা বলতে দিতে হবে। যখন এটা করছিলেন না, দেন অ্যান্ড অনলি দেন ওনার ওই অমোঘ অস্ত্র যেটা খেয়ে মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেন, ওইটা দেখে একটু স্মৃতিটা মনে করে দেওয়ার চেষ্টা করছিলাম যে যেহেতু উন্মাদনা করেন, ওই উন্মাদনার বোধহয় সবার মনে থাকাটা উচিত। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ দ্য রিজন, বাট দ্যাট ওয়াজ দ্য অসংখ্য ধন্যবাদ।